জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয় যে আয়নাঘড়ি নাই। 7 তারিখের মধ্যেই 8 তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে। তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি, এখন ডিজি কি স্বপ্রণোদিত হয়ে করেছে না কারো নির্দেশে করেছে, এটা আমরা জানার কোনো সুযোগ নাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি যদি দেখেন যে ৫ই আগস্টের পরে যে জায়গাগুলো আমরা আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম, ধরেন আমি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছি। আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আসেন আমরা এটাকে অন করি, আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই, আমরা এদের বিচার নিশ্চিত করি, আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। এই যে ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি। জেনারেল ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামহাও করেন নাই। আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি, আমি এই বিপ্লবটাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই। কিন্তু উনি হাঁটলেন, আমরা যেটা দেখলাম উনি হাঁটলেন উল্টা পথে। আপনি যদি দেখেন যে আপনি কি আয়নাঘরে ছিলেন? আপনি আয়নাঘরে ছিলেন? আমাকে জিজ্ঞাসা করছেন? জি, আপনি তো আয়নাঘরে ছিলেন। এটা দিয়ে মানে জি জি জেনারেল 2908 দিন, জেনারেল ওয়াকার কি স্বীকার করেন যে 69,794 ঘন্টা। জি, জেনারেল ওয়াকার কি স্বীকার করেন যে আপনি আয়নাঘরে জি ছিলেন? জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয় যে আয়নাঘরই নাই। না আয়নাঘরের না আলামত করা হইছে। আয়নাঘরের আলামত না না আর্মিতে এমন করা হয়েছে। কোনো কিছু করা হয়েছে বলে আমি স্যার, আয়নাঘরের আলামত যে নষ্ট করা হলো পরিদর্শনের আগে, আয়নাঘরে আয়নাঘর আনামত নষ্ট, এটা আমি খবর পেয়েছি, খবর নিয়েছি অ্যাকচুয়ালি যারা ভিতরে আছে তাদের মাধ্যমে আমি একটা শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই 5 তারিখের পর থেকে পরবর্তী 2-3 দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে। কার আদেশে করা হয়েছে জানি না, কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন, ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে। আমি ওখানে যে ডিউটিতে ছিল, জি, আমার ওখানে ডিউটিতে ছিল এমন একজনের কাছ থেকে নিশ্চিত হয়ে বলছি এই কথাটা, যে 5 তারিখ থেকে নিয়ে 7 তারিখের মধ্যেই 8 তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে। তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি, এখন ডিজি কি স্বপ্রণোদিত হয়ে করেছে না কারো নির্দেশে করেছে, এটা আমরা জানার কোনো সুযোগ নাই। না কিন্তু এবং এর আমাদের পরবর্তী যে ডিজি এসছে 12 আগস্ট এসেছিল জেনারেল ফয়েজ, যিনি এখন পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে। আমি ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে না স্যার আমি গিয়ে এই অবস্থায় পেয়েছি, এবং আমি এটা নিশ্চিত হয়েছি অন্য সোর্স থেকে। ওখানে ডিউটিতে ছিল অন 5th 6th 7th, যে এটা ওই 2-3 দিনের মধ্যেই শেষ হয়েছে, নষ্ট করা হয়েছে। তবে নষ্ট করার চেষ্টা করলে তো তারা পারেনি। আপনি দেখেছেন আমরা যখন নিয়েছি, আমরা সব আমি বলেছি যে এখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে, ভেন্টিলেটর ছিল না, ভেন্টিলেটর বানানো হয়েছে, লোহার গ্রিলের দরজা ভরে কাঠের দরজা বানিয়েছে, ছোট কামরা ভেঙে বড় কামরা করেছে। এগুলি তো আলামত স্পষ্ট দেখা গেছে, আপনি এখন আমার কাছে এগুলি ভিডিও স্টিল ছবি আছে। তো তারা চেষ্টা করেছে, পারেনি। কিন্তু ওই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে। আলামত ধ্বংস করা তো অপরাধের সাথে সামিল হওয়া। জি, তো এখন ধরেন এই জাতীয় আমরা একটা অপরাধ করেছি, এটাকে ঢাকার জি, মানে এই জাতীয় কি বলেন? অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন? যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধার জায়গা ছিল, সেই জায়গাটায় নেয়ার জন্য জি। জেনারেল হ্যাঁ, ওয়াকার কি সচেষ্ট, তৎপর? উনি কি বুঝতে পারছেন বিষয়টা? এখন there are many other dynamics, মানে অনেক ডাইনামিক্স যেখানে কাজ করে। আপনি দেখেন উনি কিন্তু আমার মুক্তির পর আমার সাথে দেখা করেছে, জি, এবং উনি নিজে তদন্ত কমিটি করে আহ, কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি একজন 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন, যেখানে বিডিআর এর হত্যা কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে 4 জনের সদস্য কমিটি ছিল, মানে 4 জনের কমিটি ছিল। আমার এটাতে উনি একজন অতিরিক্ত মেজর জেনারেল দিয়েছেন, এবং খুব দ্রুত এটা শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন ডিজিদেরকে, যারা তখন কর্মরত ছিল সেখানে। তো এটা এর পরবর্তীতে যারা মনে করেন তারা তাদের বিরুদ্ধে মার্চ জানুয়ারি মাসে ওয়ারেন্ট বের হলো, তারপরে তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায়, এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই, মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে। তো যেহেতু কি অ্যাকচুয়ালি হয়েছে জানি না, আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না। ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তো তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা, একজন তার রিটায়ারমেন্ট চলে গেছে, তৌহিদ যে প্রথমেই ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর। কিন্তু বাকি যে 4 ডাইরেক্টর তারা তো যখন ওয়ারেন্ট বের তখন তারা চাকরিতে ছিল।
তো তাদের ব্যাপারেও হ্যাঁ, এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা, তারা লিগেসি ক্যারি করেছে, কিন্তু আম, তারা তো এটার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তারা চেষ্টা করেছে বলে আমাকে জানিয়েছে, যেটা আমি বলেছি অলরেডি। তারা আমার সাথে দেখা করেছে, আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি, পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আবেগ দিয়ে চলে না আইন। এখন তারা আবার আমি এখন কি অবস্থায় তাদের স্ট্যাটাসটা এটা আমি জানছি না। তারা আছে, ওখানে আছে, তারা কর্মরত কি কর্মরত না, তাদের কি অবসর দেওয়া হয়েছে না বরখাস্ত করা হয়েছে বা কিছু, এটা আমি জানি না। তবে এখানে একটা প্রশ্ন আসছে এটা এই প্রসঙ্গে যে আপনার 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে যে থার্ড অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে ওয়ারেন্ট বেরিয়েছিল তখন তারা চাকরিতে নেই বলে ধরে নেওয়া হবে। এটা নিয়ে প্রশ্ন হচ্ছে কেউ তড়িঘড়ি করে করলো কেন। কিন্তু কথা হলো যে এটা তো বেসামরিক প্রশাসন বা পুলিশের জন্য আগে থেকে প্রযোজ্য ছিল। তো সেনাবাহিনী তো দেশের অংশ হিসেবে দেশের আইনের বাইরে নয়, তারা এটা আগেই কেন ছিল না, এটা আমার একটা প্রশ্ন। যে এটা শুধু কেন বেসামরিক প্রশাসনে যারা বা পুলিশের জন্য তাদের জন্য ছিল, এটা সেনাবাহিনীর জন্য ছিল না? কারণ তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে এখন 4টা অপরাধের, কিন্তু 4টা অপরাধের কোনো আইন সেনাবাহিনীতে নাই। আমরা যখন যুদ্ধ করি, যুদ্ধ সামনাসামনি যুদ্ধবন্দী নেই, আমরা অ্যাবডাক্ট করি না, আমরা অপহরণ করি না, আমাদের জন্য অপহরণের কোনো আইন নাই। আমরা যখন যুদ্ধবন্দী নেই, এটা আইন, এটা আইনি ভিত্তি আছে। 93,000 পাকিস্তান সেনাবাহিনী সৈনিক 1973 সাল পর্যন্ত ভারতে বন্দী ছিল, পিওডব্লিউ যেটা বলে, প্রিজনার অফ ওয়ার। এটাও কিন্তু আনলফুল ডিটেনশন নয়। তো তারা অ্যাবডাক্ট করেছে, তারা আনলফুল ডিটেনশন করেছে, এগুলো অপরাধী। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমাদের কোনো আইন নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কোনো আইন নাই। তো এগুলো বিচার করতে হলে তো আপনার বাইরের কোর্টে ছাড়া করার কোনো সুযোগই নাই। আমি দেখছি অনেক সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হ্যাঁ যদি সেনাবাহিনীর আইনে হয়ে থাকতো, সেনাবাহিনী করতে পারতো, সেটা ভিন্ন কথা। তো তারা তো এমন অপরাধ করেছে যেগুলি সেনাবাহিনীতে কোনো আইনই নাই, তাহলে আপনি কি তারা এই অপরাধের জন্য শাস্তি পাবে না? এটা তো অনৈতিক কথা, এটা তো অস্বাভাবিক কথা। তো এটার জন্য তাদেরকে বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে। এবং পৃথিবীতে এটা এমন মানে প্রথম নয় যে এরকম কর্মকর্তা আমাদের কেন দেখেন। জেনারেল রেজাকুল হায়দার, তারপরে জেনারেল রহিম, তারপরে আপনার যে কর্নেল সাইদ 7 খুনের যে নারায়ণগঞ্জের, এখন জেনারেল জিয়া, জেনারেল মুজিব, তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না? তো তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইনে তাদের বিচার করতে পারবে, এটা তারা না জেনে বলছেন। তাদের যদি সঠিক আইন জানেন, আমি জানেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে, আমরা জ্যাক ব্রাঞ্চ বলি সংক্ষেপে। এবং ওটা প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল হয়, ল পাস করে তারা আর্মিতে ঢুকে এবং তারা অফিসার হিসেবে আমাদের আইনগত বিষয়ের মতো পরামর্শ দেয়। আমি 2জন সাবেক এই জ্যাক ব্রাঞ্চের হেডের সাথে কথা বলেছি, 2জনই আমাকে নিশ্চিত করেছে স্যার এই 4টার একটা আইনও আমাদের বিচার করার মতো নাই। তো তাহলে এরা কি আইন নাই দেখে তারা কি মাফ পেয়ে যাবে? এটা তো হতে পারে না। ইনজাস্টিস এনিওয়্যার ইজ টু জাস্টিস এভরিওয়্যার। তো এটাতে তাদেরকে শাস্তি পেতেই হবে। এখন কে কতটুকু অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণিত হবে আদালতে, এটা ব্যাপারে আমার কিছু বলার নেই।